চলছে আষাঢ় মাস, আর আষাঢ় মাস মানেই কিন্তু বৃষ্টি। আর এই বৃষ্টির সাথে জড়িয়ে আছে বাঙালির শত শত আবেগ, যে আবেগের অন্যতম অনুষঙ্গ হচ্ছে গান। এই আবেগকে মাথায় রেখেই প্রকাশ পেয়েছে সঙ্গীত শিল্পী সন্দীপন দাশের নতুন গান ওয়ালাসা ঝড় ফারেদ দে। আজ গ্লো অ্যান্ড ঠেলাবি রেড কার্পেটে অতিথি হয়ে এসেছেন তিনি। কেমন আছেন দাদা? ভালো আছি, ভীষণ নিজেকে গর্বিত বোধ করছি যে রেড কার্পেটের মতো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো। থ্যাংক ইউ সো মাচ যে আপনার মতো একজন গুণী শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওয়ালাসা ঝড় ফারেদ দে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, খানিকটা কিন্তু গানের সাথে মিলেই গেল। গানটির ব্যাপারে একটু জানতে চাই দাদা। ওয়ালাসা ঝড় ফারেদ দে, হ্যাঁ, মানে আমাদের ঝড় পড়া বলি না, সেটা বলছে ফারেদ দে বলে, যেটা আচ্ছা। খুব জোর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এটা গানটি লিখেছেন চৌধুরী নাজমুল হক, আর সুর করেছেন উত্তম কুমার আচার্য, আর মিউজিক করেছেন আলাউদ্দিন আলো, এবং এটির মানে ভয়েস নিয়েছেন সুমন কল্যাণ। আচ্ছা। তো এটা বেসিক্যালি একদমই যখন ঝড় জলের মধ্যে চারিদিকে টইটুম্বুর হয়ে যায় বানের জলে, তখন যে এক ধরনের কিন্তু বৃষ্টিতে ভেজার একটা সাংঘাতিক আকাঙ্ক্ষা কাজ করে। মনে মনে ভাবে যে যদি আমার সেই প্রিয় মানুষটাকে নিয়ে যদি ভিজতে পারতাম, আর সুন্দর যদি একটা রোমান্টিক গান থাকতো সেই সাথে, একদম জমে যেত। তো করেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের অবস্থা ভালো না, ভীষণ রকম ফ্লাডেড হয়ে গেছে। তো আমাকে বলছে, দাদা গানটা ছাড়লেন এমন সময়, দাদা এটা তো আমার মাথায় আসেনি, আসলে করেছি বৃষ্টিকে সবসময় ভালোবাসি। বড় বড় কবিরা বৃষ্টিকে নিয়ে উদযাপন করেন, আমি কত গান কত কবিতা হয় বৃষ্টি নিয়ে। হ্যাঁ, তো এটা ভীষণ রকম খারাপ লাগছে, কখন যে আমাদের এই জায়গাটা থেকে কি হবে, কিভাবে মুক্তি পাবো। বারবারই বৃষ্টি হলে ফ্লাড হয়ে যায় জায়গাগুলো, তো আশা করি সেটা আমরা মুক্তি পাবো। তো ওয়ালাসা ঝড় ফারেদ দে গানটি যখন লেখা হলো, আপনি যখন গাইলেন, তখন তো বৃষ্টির বিষয়টা কি মাথায় ছিল নাকি না লিখেছেন বৃষ্টিটা, মানে বরাবরই বৃষ্টিটাকে নিয়ে এরকম যিনি লিখেছেন নাজমুল হক, উনি একজন আইটি পার্টস বিজনেস করেন বিভিন্ন। তো উনি বলছে, দাদা এই বৃষ্টিকে নিয়ে চিটংয়ের ভাষায় এরকম কোনো মজার গান যদি করা যায়, একটু ফানি মুডে কিছু একটা করা। তো সেটা সে আমাকে তখন পাঠালো, সেটা যে প্রজেক্টটি কেমন। ওরা আমার সঙ্গে কিন্তু কখনো পরিচয় ছিল না, তো এইভাবে পাঠালাম জানি মজার গান। তো গানের কথা তো খুব সুন্দর, যে বৃষ্টি পড়ছে চলো দুজনে মিলে ভিজে চুপচুপে হয়ে যায়। তখন তো আমি তুমি যদি আমার সঙ্গে মানে শঙ্খ নদীর পাড়ে বৃষ্টিতে ভিজতে যাও, আমার বড় আনন্দ হবে, এরকম কথাগুলি চিটাঙের ভাষায় কথা। তো আমার খুব ভালো লেগেছে। তো গানটা করার পরে আমরা এক ধরনের আরো ভয়েস নিয়ে অনেক খেলা করেছে। সেটা যখনই ফেসবুকে দিলাম পেজের মধ্যে, ওমা দেখলাম প্রায় 8 লাখের উপর লোক দেখলো, বিভিন্ন লোকজন সেটা শেয়ার করছে মহা। তারপরে এর মধ্যে আমরা করেছি কি, গানটা একটু তখন ক্লিপ ছেড়েছিলাম, এখন সেটা যে ভিডিওটা করেছি, ভিডিওটা আমরা এআই দিয়ে করেছি। ছেলে একটা মেয়ে বৃষ্টি ভিজছে, ওরা রোমান্স করছে, নদীর পাড়ে যাচ্ছে, এই মাঝখানে আমার একটি স্টুডিও ফুটেজ আছে, এটা করার চেষ্টা করেছে। তো এখনো দেখলাম, জাস্ট দিলাম এইটা, এই দেখুন 1 লাখ পেরিয়ে গেছে। কখনো কিন্তু আমার গান হয়তো হয় লাখটা, আমি নিজে হারমোনিয়াম গাই দিয়ে পেজে যখন গাইতে একটা ধরনের হয়, কিন্তু এরকম এই গানটার মধ্যে। এবং হয়েছে কি যে মিডল ইস্ট, তারপরে চিটং, কক্সবাজার, এই বেলটা চিটংয়ের প্রচুর লোকজন, আর এমনি চিটংয়ের তো জনসংখ্যা প্রায় 1.5 কোটির উপরে। তো ওদের একটা না চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামের আঞ্চলিকতা, সেই মাতৃভূমি একটা সাংঘাতিক রকম ব্যাপার কাজ করে, সেটা ভালোবাসা। তো দেখলাম কিছু একটা চট্টগ্রামের গান দিলেই, আর আমার বরাবরই ইন্ডাস্ট্রিতে কিন্তু হয়েছিল যে যখন সোনা বন্ধু তুই আমার করলি দিওয়ানা, তারপরে মধু বিষ খাওয়াই, এইসব গানগুলো করেছিলাম বাপ্পা মজুমদারের অ্যারেঞ্জমেন্টে। তো ওই কারণে সবাই একটু যখন চট্টগ্রামের গান টান করে খুব পছন্দ করে, দাদা একটু করেন, মানে আর নিজে খুব গৌরব বোধ করে যারা আমাদের চট্টগ্রামের লোকজন, দাদা চট্টগ্রামকে নিয়ে আপনি বেশ কাজ করেন, এটা আমাদের অনেক গৌরবের। এই আর কি। আমি ভীষণ রকম, যেহেতু আমার চট্টগ্রাম জন্ম, আমি আসলে শেকড়কে ভীষণ ভালোবাসি, চট্টগ্রামের গান গিয়ে যদি একটু শ্রোতাদের কাছে যেতে পারি আমার বড় আনন্দ। আচ্ছা, ওয়ালাসা ফরেদ আমার আসলে বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে, চিটং এর ল্যাঙ্গুয়েজ। ওয়ালাসা ঝড় ফারেদ দে, হ্যাঁ, মানে আমার বলে যে প্রচন্ড ওয়ালাসা বলে, ঝড় মানে তো হচ্ছে বৃষ্টি হচ্ছে, জমিয়ে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো এআই আকারে ভিডিও প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও করার কোনো প্ল্যান আছে কিনা? পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও করার প্ল্যান আছে, কারণ যেহেতু এটা বৃষ্টিকে নিয়ে করা, এটাকে নিয়ে করতে গেলে অনেক বিশাল অ্যারেঞ্জমেন্ট দরকার। তো আমরা ভাবলাম যে বর্ষায় যদি ছেড়ে দেওয়া যায়, আমরা এর পরও অনেক রকম হয়তো করবো, হয়তো লিরিক্যালি ছাড়বো, এবং দেখছি শ্রোতাদের খুব ভালো একটা রেসপন্স আছে। তো আমি মনে করি সেটা করব, আশা করি করবো আর কি। আর আমার একটা নিজের ইউটিউব চ্যানেল আছে সন্দীপন নাম দিয়ে, রিয়েল সন্দীপন। আমি চাইছি আমার নিজের ইউটিউব চ্যানেলটা একটু সবার কাছে যাক, আমার নিজের গানগুলো নিজের জায়গা থেকে বেরোক, সেটা করছি আর কি, আমার চ্যানেল থেকে বের করার চেষ্টা করছি আর কি। আচ্ছা দাদা, তো ওয়ালাসা ঝড় ফারেদ দে যে গানটা আসলে বেশ ট্রেন্ডিং এ আছে এই সময়টাতে, গানটি 2টা লাইন আমরা শুনি শুরুতে। নিশ্চয়ই। হ্যাঁ।
উয়ালা সাজর পরের আতুন বর গম লাগের, উয়ালা সাজর পরের আতুন বর গম লাগের, বানর ফানিতে ডুবিয়া রে পদঘাট ওইয়ে টুপটিপা, চলো দুইজনে হাত ধরি হই গই বিজি সুপসিপা, চলো দুইজনে হাত ধরি হই গই বিজি সুপসিপা। এটা চলো চমৎকার। দুজনে মিলে হ্যাঁ। হাত ধরে বিজে চুপচুপ হয়ে যায়, চলো হ্যাঁ। এইরকম কথাগুলো আর কি। অডিও ক্যাসেটের যুগে সোনা বন্ধু গানটা কিন্তু সুপার ডুপার একটা হিট গান ছিল আপনার। ক্যাসেটের যুগ ছিল সময়, সেই সময়টাতে। তো এখন ডিজিটাল একটা প্ল্যাটফর্মে সব গানগুলো রিলিজ হচ্ছে, বিষয়টা আপনি কিভাবে দেখেন? তখন একটা আমাদের সময় ছিল ফিতা এবং সিডিতে বের করেছিল গানগুলো ছিল, কিন্তু এখন আমি মনে করি ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়াতে তখন যেরকম শ্রোতাদের কাছে যাওয়ার একটা বিষয় ছিল তার চেয়ে বেশি আরো সহজ হয়ে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। আর তখন কিন্তু একটা বিষয় ছিল যে কোম্পানি থেকে বেরোলে কোম্পানি কিন্তু ক্যাসেট ফিতার জন্য ধরো কোনো একটা আর্টিস্টকে কন্ট্রাক্ট করলো, টাকা পয়সা দিত, একটা ব্যাপার ছিল। যদি কোনো কারণে সেটা হিট হয়ে যেত সেরকম প্রচুর টাকা একটা আসার সম্ভাবনা থাকতো। আর এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কোনো কারণে গানটা ভাইরাল না হয় অথবা ঠিক আছে পৌঁছচ্ছে, ঠিক আছে এক ধরনের গেল, সেটা ওটা থেকে একটা টাকা আসা, ওটা ওই অর্থে কিন্তু একটু চাপ আছে। সেটা সাংঘাতিক রকম মানে ভিউ হতে হবে, একটা বিষয় আছে। একটা আনন্দের বিষয় হচ্ছে আমার মন চাইছে আমি একটা গান করতে, আমি ঘরে বসেই একটা পেজের মধ্যে একটা গান দিলাম, ঝট করে একটা সারা পৃথিবীর আমেরিকার কোনো প্রান্তে অথবা দক্ষিণ আমেরিকার কোনো একটা প্রান্তে কোনো এক বাঙালি বসে আছে, সে আপনাকে ফলো করছে, আমার গানটা শুনছে, অথবা মিডল ইস্টে কোথাও। তো এই জিনিসটা ভীষণ পজিটিভ আমি মনে করি, এবং এটাকে যদি সবার ক্ষেত্রে একটা প্রতিভা বিকাশের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি মনে করি খুবই ভালো। এবং আমার নিজস্ব যে চ্যানেল থাকে সেই চ্যানেলটাকে নিজের মতো করে সেটাকে তৈরি করতে করতে, গান দিতে দিতে অথবা যেই কিছু তৈরি করে সেটা যদি সেরকম একটা জায়গায় পৌঁছে, ওখান থেকে কিন্তু একটা অর্থকরী বিষয়ও আসে। তো এই আর কি। এখন আমিও সেই জায়গা থেকে বললেন না ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম যতটুকু না, আমরা কিন্তু এটার সাথে কিন্তু অতটা কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু ছিলাম না, যে নিউ জেনারেশন যেরকম ওটার সাথে সাংঘাতিক রকম জড়িয়ে আছে, এই সব কিছুই জানে টেকনিক্যাল বিষয়গুলো। তো সেটাই আর কি। তো এখন আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে নিজেদেরকে সিনক্রোনাইজ করার জন্য, এই বিষয়ের সাথে আমরাও রান করার জন্য। ভীষণ পজিটিভ আর কি ডিজিটাল প্ল্যাটফর্ম আমি মনে করি। ভীষণ পজিটিভ। আচ্ছা, ভিউর যে ব্যাপারটা বলি, অনেক গান আছে আসলে সুর লয় তাল অতটা না, কিন্তু দেখা গেছে যেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, কিন্তু মনে করছে না এটাই আসলে জনপ্রিয় গান। আবার অনেক গান আছে অনেক সুন্দর লেখা, সুর তাল সব কিছু ওকে, কিন্তু অতটা ভিউ হচ্ছে না। সেক্ষেত্রে কি ভিউয়ার বাণিজ্যের ক্ষেত্রে বলো ওই গানটাই কি আসলে এগিয়ে থাকছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে? মানে অনেক ক্ষেত্রে হয় কি যে ভিউজকেও অনেক সময় মূল্যায়ন করতে হয় আর কি আমাদেরকে। তো আমি কিন্তু এই ভিউজের ফর্মুলায় বিশ্বাসী না, কারণ কি অনেক বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা গান করছেন, এত সুন্দর কথা, অনেক সুর। এখন শ্রোতাদের কাছে কোন গান, কোন একটা মানে ছোট্ট একটা ক্লিপিংস কিচ্ছু না, একটা মেয়ে এমন করে তাকে একটা ঠোঁটটাকে এরকম ঘুরিয়েছে, ওটা কোটি কোটি টাকা ভিউ কামাচ্ছে। তো এইটা একটা, এটা দিয়ে আসলে এমনকি ভিউ দিয়ে যে আমার গানটাকে মূল্যায়ন করব, সেটা আসলে আমার কাছে মনে হয় না, এটা একদমই যৌক্তিক না। এবং অনেক সময় দেখা যায় যে কি একটা সিঙ্গার কোনো কারণেই একদমই নিজেকে ভেবে তৈরি করে আসেনি, তার একটি কিছু কথা, কিছু সুর শ্রোতাদের ভালো লেগে গেল, সেটা সাংঘাতিক রকম সবার কাছে পৌঁছে গেল, সেটা ভীষণ রকম আমি বলছি ঠিক আছে সেই ছেলেটা পৌঁছে গেল, জেনে গেল। কিন্তু এটাই তো আলটিমেট না। একটা শিল্পের যদি ব্যাখ্যা করতে যাই, যেটা মানে সত্যিকার অর্থে শিল্পটাকে যদি ভাবি, সেটার একটা জার্নি থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, সেই জায়গাতে আসতে হবে। এটা নিশ্চয়ই মনে করি। আপনার সিগনেচার একটা সং রয়েছে সোনা বন্ধু, এই গানটা আমরা অবশ্যই শুনবো, তবে ব্রেক থেকে ফিরে এসে। হ্যাঁ, ব্রেক থেকে ফিরে এসে গানটি আমরা শুনবো নিশ্চয়ই। ভিউয়ার্স, আপনারা দেখছেন গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেট। সন্দীপন দা আমাদের সাথে রয়েছে এবং চমৎকার আড্ডা হচ্ছে, আরও আড্ডা হবে, কিন্তু সময় হচ্ছে ছোট্ট একটা ব্রেকে যাওয়ার। ফিরবো একটু পরে, সাথেই থাকবেন। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেট এবং সাথে রয়েছেন আমাদের পছন্দের সঙ্গীত শিল্পী সন্দীপন দাস। আচ্ছা, যেমনটি বলছিলাম, সোনা বন্ধু গানটা শুনতে চাই, ব্রেকে যাওয়ার আগে গানটি একটু শুনতে চাই 2 লাইন। সোনা বন্ধু তুই আমারে হরলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না, মনে তো মানে না,
দিলে তো বুঝে না। ও চমৎকার, এটা কিন্তু আসলে চমৎকার এবং বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটা গান। হ্যাঁ, এটা আব্দুল গফুর হালি, উনি প্রয়াত হয়েছেন। উনি চট্টগ্রামের একজন কি বলবো পদকর্তা এবং আঞ্চলিক গানের একটা পথিকৃৎ মানুষ। ওনার গান ভান্ডার শরীফেও গাওয়া হয়। তার বিভিন্ন জায়গাতে আজকে শেফালি ঘোষ বলেন, শ্যামসুন্দর প্রশ্ন বা আমাদের চট্টগ্রামের এদেরকে মানে ঐতিহ্য বলা হয়। চট্টগ্রামের গানের জুটি বেঁধে গাইতেন। তো সেই শেফালি ঘোষ কিন্তু গানটি গেয়েছিলেন। তো সেই গানটা আমরা বাপ্পা মজুমদার 2004 সালে দুজন বন্ধু মিলে, তখন আমরা তো প্রায় সমবয়সী কাছাকাছি, তো বলছে চলো বন্ধু আমরা কিছু কাজ করি। তখন ফিউশন করেছিলাম আমরা কিছু চট্টগ্রামের গান, সিলেটি গান, লালন সাঁইজির গান, তারপরে হচ্ছে আব্বাস উদ্দিনের গান, এসব করেছিলাম, হাসন রাজার গান। সেই গানগুলো তখন সাংঘাতিক রকম জনপ্রিয় হয়েছিল। তখন সোনা বন্ধু তুই আমার কুললি দিবানা, এ মধু হয়ে বিষ খাওয়াইলা, তো এই আর কি। তো এটা আমি মনে করি যে একটা শেকড়ের গান, চট্টগ্রামের এই যে আঞ্চলিক একটা গান সারা পৃথিবীময় ছড়িয়ে পড়লো। এই গানটা একটা গণ্ডি ছিল তখন, দেখা চট্টগ্রামের অঞ্চল কেন্দ্রিক কিছু তখন শেফালি ঘোষরা গাইতেন। কিন্তু আমরা করলাম কি সেখানে একটু ইস্ট ওয়েস্টের মিলন ঘটিয়ে একটু সাউন্ডের নতুন একটা নিউ সাউন্ড দিয়ে এই গানগুলো করলাম। এটা সারা পৃথিবীময় একটা, এবং ইত্যাদিতে প্রচার হয়েছিল সোনা বন্ধু তুই আমার করলে গানটি, এবং মাহফুজার পূর্ণিমা সেখানে মডেল ছিল। তো এইটা একটা আমাদের পরম পাওয়া, যে সোনা বন্ধুটা দিয়ে আমারও একটা পরিচিতি এসছে এবং সবাই জেনেছে আমি মানে এই সন্দীপন নামে। কিন্তু আমি বলতে চাই, সোনা বন্ধু গানটা যখন আসে তখন কিন্তু সন্দীপন দাসের নামটা চলে আসে সবার মাথায়। অনেক শিল্পী কিন্তু গাচ্ছেন এখন, স্টেজে কিন্তু এটা পারফর্ম করে, বিভিন্ন চ্যানেল লাইভেও গাচ্ছেন, কিন্তু এই গানটার কথা আসলে কিন্তু আপনার নামটা চলে আসে। এইটা আসলে আপনার কেমন লাগে ব্যাপারটা? এটা খুব ভালো। এটা কি, তবে একটা কথা কি যে আমি জানি না, আমি কিন্তু চট্টগ্রামের গান যে ওইভাবে করবো কখনো ভাবিনি। আসলে আমাদের বেড়ে ওঠা কিন্তু একদমই, কিন্তু একটা সময় আমি 91-এর পর থেকে কিন্তু চট্টগ্রামের সাথে কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো একদম। বরাবরই ঢাকা কেন্দ্রিক এরকম, তো বাইরে পড়াশোনা করতে যাওয়া এইসব বিষয়গুলো ছিল। তো সব কিছু মিলে এই চট্টগ্রামের একটা অ্যাকসেন্ট আছে, সেই জায়গাটা একদম র একটা অ্যাকসেন্ট আছে। কিন্তু আমরা এত বেশি জায়গায় ঘুরেছি, আমাদের মধ্যে কিন্তু সেই জায়গাগুলো একটু পরিশীলিত হয়ে গেছে। চট্টগ্রামের রনেসটা নেই, কিন্তু সেই পরিশীলিত ভাবের সাথে চট্টগ্রামের রনেস সবকিছু মিলে শ্রোতারা কেন জানি এই মেলোডিটাকে খুব প্রায়োরিটি দিয়েছে। এখনো পর্যন্ত আমরা যে চট্টগ্রামের গান করি, এই কিছুক্ষণ আগে যে বললাম ওয়ালসে জারফর জরফর, আমি যেভাবে উচ্চারণ করছি, হয়তো একটা চট্টগ্রামের ইন্টেরিয়ারের দিকের একটা ছেলে যে উচ্চারণটা করবে আমার থেকে অনেক বেটার উচ্চারণ করবে, কিন্তু শ্রোতারা কিন্তু এই পরিশীলিত ব্যাপারটা কেন জানি নিচ্ছে। এবং আমাকে বন্ধু বান্ধব বলছে সন্দীপন তুমি যখন চট্টগ্রামের গানগুলো করো, তোমার কণ্ঠে তুমি যেভাবে থ্রো করো একটা করবো একটু মনে হচ্ছে একটু অন্য স্টাইল। কোন জনরার গান গেতে আপনার সবচাইতে বেশি ভালো লাগে, যে না এই জনরার গান আমার পছন্দ? আমি নিজেগত ব্যক্তিগতভাবে যখন গাই তখন আমার রবীন্দ্রনাথের গান আমি ভীষণ পছন্দ করি, সাথে নজরুলের গান ভীষণ ভীষণ পছন্দ করি। আর হচ্ছে গিয়ে লোকজধারার গান, আসলে এটা কেন জানি মনে হয় যে আমি যে গাওয়ার পরে কখনো ভাবিনি যে লোকজন শ্রোতারা নেবেন আমার এই গান, লোকজধারার গান। লোকজধারার গান যখন করি তখন কিন্তু একটা ভীষণ শক্তি অনুভব করি, যে মনে হচ্ছে আমি মাটির কাছে পৌঁছে যাচ্ছি। এটা সাংঘাতিক। ও খালাসান গলার মালা ফ্যাট ফুরে দে তোমালাই, এই যে শব্দগুলো, এটা যারা চট্টগ্রামের মানুষ তারা জানে যে চট্টগ্রামের ভাষা কতটা মেলোডি, কতটা মধু। হয়তো যারা চট্টগ্রামের বাইরের মানুষ তারা জানে না, বুঝতে পারবে না জিনিসটাকে, কি বলছে, কতগুলো র র হ করে কথা বলে। কিন্তু যখন দুজন চট্টগ্রামের মানুষ দুজনকে বলে, এবং দেশের বাইরে যখন একটা চট্টগ্রামের লোক আর চট্টগ্রামের লোকের সাথে দেখা হয়, তখন সেই যে চট্টগ্রামের ভাষা বিনিময়, কি যে শান্তি। আমি শুধু ঢাকাতেও সেটা দেখি, আর পথ দিয়ে যাচ্ছি, ও বদ্দা কেন আসন সন্দীপন দা, হঠাৎ করে বাইরে কি দিবা, এখানে সব তো ঢাকায় লোকজন, চাকরিয়ে ডাকে কে, সে এসে পাশে দাঁড়ালো, কি বলেন, কি অবস্থা দাদা, দাদা ওনারা দেখি ফরান হল যাবে এত রোগী, মানে আমার বুকটা এত বড় হয়ে গেছে আপনাকে দেখেছি। একটা ভীষণ আনন্দ আর কি, এটা বলে বোঝানো যাবে না। কেন আসো, ঠিক আছে না? আচ্ছা, পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীর সাথে কিন্তু আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমরা জানি। এখন সম্পর্ক কোন পর্যায়ে আছে, কিংবা তার সাথে এখন কমিউনিকেশন হয় কিনা, কথাবার্তা দেখাশোনা হয় কিনা? রাজ চক্রবর্তীর সাথে একটা মানে বিষয় কি, আমি কলকাতাতে মাঝখানে অ্যাক্টিং নিয়ে একটু পড়াশোনা করতে গেছিলাম, পাগলামি আর কি, এগুলো সব গান নাটক এসব নিয়ে কাজ করতাম। তো ওই অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতে গিয়ে ওখানে ইনস্টিটিউট, নিফা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস, সেখানে তার সঙ্গে দেখা, আমরা দুজনেই কিন্তু ওই অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করতাম। তো সেই সুবাদে ওর সাথে না, তখন রাজ ছিল না, ভীষণ রকম স্ট্রাগলিং। হ্যাঁ, আমি দেখেছি আর খুব, কিন্তু
ভীষণ রকম প্রাণবন্ত একটা ছেলে ছিল। তো সেই রাজ হঠাৎ করে দেখলাম কি মিরাক্কেল করলো, মিরাক্কেলের প্রডিউসার হলো, তারপর একদিন থেকে রাজ চক্রবর্তী রাতে, তখন আমি কিন্তু অলরেডি বাংলাদেশে, আমি কিন্তু জানতাম সবাই তোমার যে রাজ চক্রবর্তী ছিল তখন রাজ চক্রবর্তী হয়ে গেছে, তখন ওর নাম হচ্ছে রাজু ছিল। তো সেই সুবাদে তো ওর সঙ্গে পরে দেখলাম যে অনেক ফিল্ম বানাচ্ছে কমার্শিয়াল, তোর সঙ্গে পরে যোগাযোগ হয়েছে, প্রায়ই কথা হয় এইসব ব্যাপার। এই বাংলাদেশে সে মানে বাংলাদেশ ইন্ডিয়া প্রোডাকশানে ফিল্ম করতে এসেছিল, তখনও আমাকে সে ডেকে সিলেটে শুটিং করতে গেছে, বন্ধু চল তুই আমার সঙ্গে থাকবি, একই সঙ্গে একই রুমে থাকা হয়েছে, তো একটা অন্যরকম ইন্টিমেসি। গানের সাথে তো আপনার সম্পৃক্ততা অনেক বছর গানের সাথে আছে, ফিউচার কোনো প্ল্যানিং আছে গান নিয়ে আপনার ভবিষ্যতে? কয়েকটা ফিল্মে গাওয়ার সুযোগ হয়েছে, যেমন সালাউদ্দিন জাকির, নিশ্চয়ই আপনার নাম শুনেছেন, যে গুড্ডি ফিল্ম, চলো না ঘুরে আসি, যে ফিল্মটা রাইসুল ইসলাম আসাদ সুবর্ণমস্তক করেছেন, সেই ফিল্মের ডিরেক্টর সালাউদ্দিন জাকি। কিছুদিন আগে ওনার প্রয়াণ হয়েছেন, মারা গেছেন। তো সেই ভদ্রলোক একটা নাটক করেছিলেন যে হারানো পাতায় প্রেম, সেখানে আমাকে উনি একটা রবীন্দ্রনাথের গান করেছিল, সেখানে ওই আফজাল এবং তারিন ছিল, তাদের সামনে আমি গানটা গাইছি, অ্যাক্টিংও করেছি ছোট একটা। এইটা একটা সুযোগ হয়েছিল টেলিফিল্মে গাওয়ার। আরেকটা ফিল্মের মধ্যে ইন্ডিয়াতে, এর মধ্যে কলকাতায় একটা মানে কথা হচ্ছে, ওখানে আমাকে গান গাইতে বলেছে, সেই গানটা আমি অলরেডি গেয়েছি, এটা কিন্তু ফিল্মটা রিলিজ হয়নি এখন, করেছে। কিন্তু কমার্শিয়াল পার্সপেক্টিভে যে বাংলাদেশের যে ফিল্মগুলো হয়, সেই ফিল্মে যদি কোনো গাওয়ার সুযোগ হতো, ভালো কিছু লোকজ ধারার গানগুলোকে এইভাবে যদি করতে পারতাম, এত বড় একটা মাধ্যম, আসলে ওইভাবে সুযোগটা হয়নি, অনেকদিন স্ট্রাগল করছি, হয়তো জানি না সেই সুযোগগুলো হয়তো যোগাযোগটা ওইভাবে হয়ে ওঠেনি, নাকি সেটা আমার অপারগতা, আমি জানি না। অলওয়েজ স্ট্রাগল ইজ এ বিউটি। ডেফিনেটলি আপনার যে উইশেসগুলো আছে ফুলফিল হবে, ডেফিনেটলি আপনার ভালোবাসার মানুষগুলো আপনাকে দেখছে, ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে ছোট্ট করে কিছু বলার আছে কিনা আপনার? বলবো যে কি, আসলে আমাদের বাংলাদেশের যে লোকধারার গান, সেটা কিন্তু সারা পৃথিবীময় যদি ইস্টে ওয়েস্টে চিন্তা করেন, ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলের মধ্যে আমাদের বাংলাদেশের লোকধারার গানগুলো ভীষণ রকম অনেক স্ট্রং এবং অনেক গভীর, ভালো ভালো গান। সেটা ওরাও কিন্তু এখন আমাদের লোকধারার গানগুলো নিয়ে সাংঘাতিক রকম কাজ করছে। তো এই আর কি, আমাদের লোকধারার গানগুলো একটু যত সামনে আসবে তত ভালো। আমি আরেকটু এ ফাঁকে একটা গল্প বলে রাখতে চাই, যে আমার 3টি গান আসছে। একটি হচ্ছে বিজয় সরকারের গান, বিজয় সরকারের পোষা পাখি উড়ে যাবে, এই গানটি আমি মিউজিক ভিডিও করেছি, সেটা আসছে আমার ইউটিউবে। আর একটা হচ্ছে যে চিটংয়ের একটি আশকর আলী পণ্ডিতের গান ছিল, যে এই যে ডালেতে লরিসরি বইও সাতকি ময়নারে, গাইলে বৈরাগীর গীত গাইও, সেটাও আমি আমার মিউজিক ভিডিও শেষ। আর একটা মৌলিক গান করেছি, সে বোঝে না, সে একটা গান আছে, সে বোঝে না আমার জ্বালা, একটা গান আছে, সেটা করেছে সুর রোহন রাজ, আর কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। এগুলো সামনে আসছে আর কি। আর এটাই বলবো যে আমি বরাবরই লোকধারার গান নিয়ে সামনে থাকতে চাই, এবং বাংলাদেশের মানুষ লোকধারার গানগুলো নিয়ে বেশি শোনে, বাইরের গান থেকে। থ্যাংক ইউ সো মাচ বর্দা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন, অনেক অনেক বেস্ট উইশেস আপনার জন্য। ভীষণ আনন্দ হচ্ছে ডিবিসি যে আমাকে এই গানটাকে নিয়ে আলাদা করে একটা এইভাবে ডেকেছে, সাক্ষাৎকার নিয়ে ভীষণ আনন্দ হচ্ছে। এটা চলার পথে আমার আর একটা ভীষণ রকম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, গল্প কথায় আড্ডায় আজকে রেড কার্পেটের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সবার পছন্দের শিল্পী সন্দীপন দাস। আগামী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের পছন্দের কোনো তারকার সাথে। সবাই অনেক ভালো থাকুন, ডিবিজির সঙ্গে থাকুন। গুড নাইট।